আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ঘুম ভেঙে শ্রেয়া নিজের শরীরের দিকে তাকিয়ে প্রচণ্ড বিস্মিত হলো। কপালে ভাঁজ পড়ল এক দুটো, অঢেল চিন্তায় মগ্ন হয়ে গেল। প্রথমবার শাড়ি পরে ঘুমিয়েছে, আশ্চর্যের কাণ্ড হলো গা থেকে একটুও সরে যায়নি। বাধাবিহীন শাড়ি ঘুমের ঘোরে উড়তেও পারত, এত সন্দেহের অবকাশ নেই। কিন্তু হলো বিপরীত, দেহ থেকে সরল না। শ্রেয়া চক্ষু মেলে দেখে শাড়ি একদম ঠিক আছে, পা থেকে উপরে ওঠেনি, বুক থেকেও সরেনি। অথচ রাত্রের অনেকখানি প্রহর কেটেছে ওর শাড়ির ভাবনায়। ইতস্তত বোধ হওয়ায় তুর্যকে একটা বার বলতে পারিনি কাঁথার কথা। ভেবেছিল কাঁথা দিয়ে গা ঢাকা দিলে মান ইজ্জত বেঁচে যাবে। এখন দেখা গেল সব ঠিক আছে, তবে স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারেনি। কি করে সম্ভব? যেখানে 3 পিসি ঠিকঠাক থাকে না সেখানে শাড়ি, এ যেন অবিশ্বাস্য, বিস্ময়কর ব্যাপার স্যাপার। তবুও মান সম্মান বেঁচে গেছে তুর্যের সম্মুখ, এতেই ঢের। চুলগুলো হাত খোপা করে বিছানা ছাড়ে শ্রেয়া। মানুষ সাধারণত ঘুম থেকে উঠে ওয়াশরুমে ছুটে ব্রাশ করতে, কিন্তু ও গেল বারান্দায়। উদ্দেশ্য নতুন প্রত্যুষে ঠুলু ঠুলু আবছা দৃষ্টে চৌধুরী বাড়ির সৌন্দর্য দেখবে, ভেতরকার নয় বাহিরের। বৃষ্টিতে ভিজে এখনো পিচ্ছিল হয়ে আছে বারান্দার মেঝে। শুকনো কাপড় দিয়ে মুছলে কিংবা রোদ্দুরের দেখা মিললেই শুকিয়ে যাবে। সূর্যকে কৃষ্ণ মেঘ আড়ালে রেখে ঘাপটি মেরে অম্বরে বসে আছে দিব্যি। এক প্রকার লড়াই চলছে তাদের মাঝে। হয়তো লড়াইয়ে মেঘ বৃষ্টি হয়ে নামবে, নয়তো দিবাকর মেদিনীতে রশ্মি বিলিয়ে উজ্জ্বল করে তুলবে প্রকৃতি। শ্রেয়া বারান্দার দরজায় দাঁড়িয়েই দেখতে পেল নুরুল চৌধুরী দুহাত পেছনে আড়াআড়িভাবে বেঁধে হাঁটাহাঁটি করছেন বিরতিহীন। ওনার পাশেই বাগানের একাংশ জুড়ে নানান ফুলের গাছ। ফুলের গাছগুলোর সমাপ্তি রেখা যেখানে টাঙানো হয়েছে সেখানেই অবস্থিত একটি পেয়ারা গাছ। বেশ বড় বড় পেয়ারা ঝুলে আছে তাতে। থেকে থেকে তিনি বারংবার চক্ষু নিক্ষেপ করছেন গাছটায়। পাতার চেয়ে পেয়ারার পরিমাণই বেশি লাগলো শ্রেয়ার কাছে। অবিলম্বে খালি রুমে ফিরে আসলো। শ্বশুর যদি সাত সকালে পুত্রবধূকে এলোমেলো অবস্থায় দেখেন তাহলে তা খুবই নিন্দাজনক। বলতে পারে মেয়েটা অগোছালো, অভদ্র। ফলস্বরূপ তড়িঘড়ি করে ফিরে এসে বিছানায় বসে পড়ল। ভেবে ভেবে অবাক হচ্ছে তুর্য কখন উঠল, ওকে কেন একটাবারও ডাকলো না, গেল কোথায়? রাতের অনেকখানি সময়ও ব্যয় করেছে তুর্যের কথাগুলো চিন্তা করে। ভাবল তুর্য সঠিক, কিন্তু ওর ভীতিটাও ফেলনা নয়। মানুষটা ওকে ভালো না বাসুক, নিজের দিক থেকে ভাবনাগুলো খোলামেলা করবে। 3 বছর আগে হাল ছেড়ে দিয়ে যে ভুল করেছে সেটা পুনর্বার ঘটাবে না। তুর্য ভালোবাসে না তাই বলে ওর গলা তো চেপে ধরেনি, তাহলে কেন নিজের অন্তঃপুরের অনুভূতিদের সাথে বেইমানি করবে? যা বলবে সোজা সাপটা। কাঠ দ্বারা তৈরি কারুকার্য নির্মিত আলমারি খুলে একটা কালো রঙের মাঝে লাল পাড়ের শাড়ি হাতে তুলে নিল। গোসল সেরে এসে ভেজা চুলে তোয়ালে পেঁচিয়ে বসে রইল বিবশ মুখে। কোনো কিছুই গোছাতে পারছে না ও। কাঁদতে ইচ্ছে করছে ভীষণ। এই মুহূর্তে প্রিয় মানুষের সান্নিধ্য যে খুবই প্রয়োজন। হাউমাউ করে চিৎকার করে কাঁদতে পারলে কিছুটা শান্তি মিললেও হয়তো মিলতে পারে। কেন ওর জীবনের সব কিছু সহজভাবে হয় না? যাই পেতে চাই কঠিন সাধনার পরও পাওয়া যায়। অভাগীদের জীবন এমনই হয়। আখি কোটর কাঁপিয়ে জলধারা নেমেই যাব এলো অবশেষে। ফাতেমা চৌধুরী বসে বসে তসবিহ পড়ছেন চোখ বুজে। তুর্যের কথার জবাবে তখন বিমূঢ়তায় বাকহারা হয়ে পড়েন। ভীত সন্ত্রস্ত হয়ে নিরীহ মুখ করে পালিয়ে যেতে চায়, কিন্তু সুযোগ পাচ্ছিলেন না, পেলেনও না। তবে ছেলে এসে বাঁচিয়ে দিলেন ওনাকে। নুরুল চৌধুরী তুর্যের পাশে বসে রহিমার কাছে চা চাইলেন। বাহির থেকে হেঁটে ফিরছেন তিনি। নামাজ পড়তে বেরিয়েছিলেন, রাস্তায় হাঁটলেন, তৎপরে বাগানে। হাঁটাহাঁটির অভ্যেসটা উনি যৌবন বয়স থেকেই রপ্ত করেছেন। তখন তিনি একা হাঁটতেন না, পাশে থাকতেন ওনার প্রিয় মানুষগুলো। সকালে সন্ধ্যায় হাঁটার নাম করে লুকিয়ে বাঁচিয়ে কত শত প্রেমময় কাব্য লিখেছেন, তার সীমাবদ্ধ থেকে যায় দুজনের মধ্যেই।
সেই প্রিয় মানুষটা একটা প্রাণ রেখে গেল দুনিয়ায়, অথচ তিনি কথা দিয়েও আগলে রাখতে ব্যর্থ হলেন। এক বুক হতাশা মিশ্রিত নিঃশ্বাস নিঃশব্দে নাসারন্ধ্র গলিয়ে বাহিরে মুক্ত দেয়। গম্ভীর স্বরে বলেন, তোমার বউ উঠেছে তুর্য? কেন? বউ সমেত আমাকেও ঘর ছাড়তে হবে? সোফায় মাথা এলিয়ে বসেছিল তুর্য। বাবার কথাই সোজা হয়ে বসল। ছেলের তেরা বেঁকা কথায় নুরুল চৌধুরীর চোয়াল শক্ত হয়ে আসে। ফাতেমাও তসবি ও পড়া বন্ধ করে কান পেতে রইলেন পরবর্তী কথা শোনার বন্ধ অপেক্ষায়। তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন দ্বন্দ্ব একটা আজ লাগবেই। বাপ ছেলে দুজনেই তেরা প্রকৃতির, রক্তচটা স্বভাবের। মিলে গেল খাপে খাপ। আগে গ্রামে পাশের বাড়িতে ঝগড়াঝাটি হলে তিনি কোমরে আঁচল বেঁধে পড়তেন উপভোগ করার জন্য, তার মতে সুন্দর দৃশ্য। কিন্তু বিয়ে বসে যখন ইট পাথরের নগরীতে পা রাখলেন, আশেপাশের মানুষের ঝগড়া, চুলকনি, দূর কান পেতে চাপা আওয়াজটাও শুনতে পান না। ওনার দ্বন্দ্ব কলহ দেখার তীব্র আকাঙ্ক্ষাটা মাঝে একবার পূরণ হয় আরিয়ানের মাধ্যমে। গরম হয়ে ওঠে আর আগুনের তেজ কমে আসতো। তুর্য বাড়িতে পা রাখতেই দিনগুলো ভারী মজার ছিল। নুরুল চৌধুরী শক্ত কণ্ঠে বলে উঠলেন, ঘাট আরাম কবে ছাড়ছো? তোমাকে বিয়ে করতে অনুমতি দিয়েছে বলে লাভ দিয়ে আমার ঘাটে চেপে বসবে? লেকচারারের চাকরি ছেড়ে বিজনেস জয়েন করো। একা হাতে সামলাতে হিমশিম খাচ্ছি। আয়ুষও নিজের পেশা ছাড়তে রাজি না। আমরা দুই ভাই বুড়ো বয়সে কত করব। সে না হয় আগের থেকেই এই পেশায় নিয়োজিত, কিন্তু তুমি কেন বিজনেস ছেড়ে ছুড়ে এই পেশায় লেগে পড়লে? তুর্য নির্বিঘ্নে জবাব দেয়, কারণটা আপনার অজানা নয়। আমি মানুষের কাছ থেকে অপবাদ কুড়াতে পারবো না, লোক মুখে শুনতে পারবো না। বড় ভাইকে সব কিছু থেকে সরিয়ে নিজে একা বাবার টাকা ভোগ করছি। আসল কথা তো কেউ জানে না। সমাজের মানুষ একটা কারণ পেলে হাজারো কারণ বানাতে দ্বিধাবোধ করে না। একজন বলেছে, পরবর্তীতে শতজন বলবে। যে বলেছে তার সাথেই তো ভালো যোগাযোগ রাখছো। নুরুল চৌধুরীর কথা শুনে তুর্য অধর কার্নিশ বাঁকিয়ে বলে, ভাই তো, ভাই ফেলে দেওয়া চাই না। আমাকে হাজারটা কঠিন কথা বললেও মাথায় থাকবে মানুষটা আমার ভাই। সে দূরে গিয়েছে বলে আমিও দূরে সরে আসবো নাকি? তাহলে তার কথা ধরে রেখেই আমার বিজনেস সামলাচ্ছ না কেন? আপনার সব কিছুতে প্রথম অধিকার আপনার বড় ছেলের। ভাই আসুক, নিজের ভাগ বুঝুক, অবশিষ্ট থাকলে বাকিটা আমি বুঝে নিব। আর চাচার ভাগেরটা সম্পূর্ণ আয়ুষ ও আয়ুষীর। তাছাড়া আমি আপনার কম টাকা নিইনি। এখনও আপনার দেওয়া টাকা আছে আমার অ্যাকাউন্টে। বাড়ির বড় ছেলে অন্যের অধীনে চাকরি করছে, আমি কেন বাবার টাকায় চলবো? আর ঠিক আছে, সে ছেলের বাবা মায়ের উপর মিথ্যা লাগিয়ে চলে যায়, তার ব্যাপারে আর কিছু শুনতে চাচ্ছি না। তোমার বউকে ডাকো, কথা আছে। তোমার মাসা বলেছে আমাকে 3 বছর আগের মেয়েটা এই বাড়িতে পুত্রবধূ হয়ে এসেছিল। আমি ওই মেয়েটার কোনো দোষ পেলাম না, পেলাম তোমার মার, আমার মার। ছেলের কথা শুনে বিষম খেলেন ফাতেমা। রহিমা রান্নাঘর থেকে পানির গ্লাস নিয়ে এসে দাঁত কেলিয়ে বলে উঠল, আমি জানতাম আম্মা আপনার পানি লাগবো, লন খাইয়া লন। নুরুল চৌধুরী দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালেন। বয়স্ক মাকে সন্তান হয়ে বকাঝকা কিংবা রাগ দেখানোর সাধ্য নেই তার। এতিম মেয়েকে বাড়ির বউ করেছে, নিঃসন্দেহে উত্তম কাজটাই করেছেন। তাই বলে মেয়েটাকে ঠকানো, এটা মানতে পারলেন না তিনি। একদিন হতে তুর্যের প্রতি গর্ববোধ করছেন মেয়েটাকে ফিরিয়ে আনতে জন্য। সমাজের চোখে বউরূপের স্বীকৃতি দিয়ে চমৎকারভাবে উপস্থাপন করেছে বিধায় আজকাল কেউ কাউকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে নারাজ। মেহরিমা রান্নাঘরের সামনে দাঁড়িয়ে সবটা শুনলেন। শ্রেয়াকে তিনি কখনো ক্ষমা করতে পারলেন না। ভয় ভয় সেও যদি আরিয়ানের মতন আধো ভাঙা পরিবারটা সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। শ্রেয়া জানালার ধারে দাঁড়ানো, ভীষণ মনে স্থির চোখে বাহিরে তাকিয়ে। নিচে গিয়ে সবার সাথে কথা জমাতে ইচ্ছে করছে, যদিও সে অল্প স্বল্প কথা বলে। এত বড় একটা পরিবার, কিন্তু ওর সাথে কথা বলার কেউ নেই। বিয়ের পরের সকালে নাকি পরিবারের সদস্যরা নতুন বউকে ডাকতে আসে, কই কেউ এলো না। হিসেব নিকেশে পুরাতন বাবু, তবুও রহিমা খালার ডাক অনুযায়ী সে এখনো নতুন বধূ হয়ে গেল। অকস্মাৎ চুলে পেঁচানো তোয়ালে টান পড়তেই হকচকিয়ে গেল। ধুকপুক করতে লাগে বুক। ঘাড় বাঁকিয়ে তাকাতেই নিষ্প্রাণ আখি যুগলে বিধে তুর্য ও অতীব কাছাকাছি। সুঠাম হাতে তোয়ালে ধরে অতি নিখুঁতভাবে চুল মুছে দিচ্ছে।
সযত্নে ছেড়ে দিচ্ছে চুলের পানি। শ্রেয়া মোহগ্রস্ত নয়নে তাকিয়ে রইল, কিন্তু বহুক্ষণ ব্যাপী স্থায়ী হলো না তা। সময়ের পরিমাণটা ছিল অত্যাধিক কম, হয়তো কয়েক সেকেন্ড। তুর্য কণ্ঠে গম্ভীরতা। এভাবে তাকালে ঘাড় সারা জীবনের জন্য বাঁকা হয়ে যাবে। মুগ্ধ হওয়ার কিছু নেই, স্বামীর দায়িত্ব পালন করছি, ভালোবাসা খুঁজতে যেও না। তীর্যক তীক্ষ্ণ তেজি কণ্ঠে শ্রেয়ার মুগ্ধ দৃষ্টি উবে গিয়ে চক্ষু কোটরে একরাশ বিশদ জড়ো হলো। শূন্য হলো মর্মদেশ। সকল যত্ন কেবল স্বামীর দায়িত্ব পালনের নিমিত্তে। অবিলম্বে অন্তরাত্মার চিৎকারে বক্ষস্থল চিনচিন করে ওঠে। অনুভব হয় তুর্য সরে গেছে, কিন্তু যাওয়ার পূর্বে আঁচল দ্বারা ঢেকে নিয়েছে ওর উন্মুক্ত কেশ। ঘুরে দেখল বিছানায় শটান হয়ে শুয়ে পড়েছে। ইতিমধ্যে শুয়ে পড়ল, আবার চোখের পাতার হাত রাখা। এত কম সময়ে ঘুমায় না কেউ, তা শ্রেয়ার অজানা নয়। একপাশে দাঁড়িয়ে ভাবতে লাগলো তুর্যকে ঠিক কিভাবে কথাগুলো বললে বুঝবে। ডাকলো ভয়ে ভয়ে, স্যার। এখানে স্যার নেই, আমি আছি, আমার বউ আছে, বাচ্চা কাচ্চা নেই, তবে সময় হলে ডাউনলোড হবে, রুমও দখল করবে। তুর্যের নির্লিপ্ত অভিব্যক্তিতে ভ্যাবাচাকা খেয়ে গেল শ্রেয়া। বুঝলো অনেক মেপে মেপে কথা বলতে হবে এই লোকের সাথে, না হলে কোনো দিন থেকে লজ্জার কুকুর ধাক্কা মেরে ডুবিয়ে দিবে, তা অভাবনীয়, কল্পনাহীন। রয়ে শুয়ে ঋণ ছিনে কণ্ঠে বলতে চাইল, আমি আপনার সাথে কিছু কথা স্পষ্টভাবে বলতে চাই, সুযোগ দিলে বলবো। তুর্য হাত সরিয়ে চোখ ছোট ছোট করে তাকালো। কপালে কত শত ভাঁজ। হয়তো বোঝার চেষ্টা করছে, নয়তো চিন্তা করছে সুযোগ দিবে কিনা। সুন্দর করণের মুখের আদল দেখে ঠাউর করে নিল শ্রেয়া। প্রতীক্ষিত হয়ে তাকিয়ে থাকলো জবাবে হ্যাঁ শব্দ শোনার। শুনল, তবে তুর্যর সাথে আরও কয়েকটা বর্ণ শব্দ সংযুক্ত করলো। এখন নই, দুপুরে নিরিবিলিতে শুনবো। শ্রেয়ার বলতে ইচ্ছে করলো, রুমে কি নীরবতার অভাব, অনটন? এত রুক্ষ কেন আপনি স্যার? ভালোবাসি বুঝে ফেলেছেন বলেই রুষ্ঠ ব্যবহার করছেন। দরজায় ঠক ঠক আওয়াজে নড়ে চড়ে উঠল ও। দরজা তো ভেজানো ছিল, তুর্য ঢুকে লাগিয়ে দিয়েছে কি? মন্থর গতিতে পৌঁছে খুলতেই দেখে প্রিয় লাল একটা শাড়ি পরে ঘোমটা দিয়ে এক গাল হাসি নিয়ে উপস্থিত, সঙ্গে আয়ুষী। দুজনকেই ওকে ঠেলে রুমে উকিয়ে দিয়ে তুর্যকে শোয়া অবস্থায় কেঁপে উঠল শ্রেয়া। চাপা স্বরে বলল, কি ধরনের প্রশ্ন প্রিয়? শুনবেন উনি? ভাসুর আর যাকে নিয়ে এমন কথা বলছিস নির্লজ্জ মেয়ে? প্রিয়র নরম ওষ্ঠ ছুঁড়ে হাসি খেলে গেল। শ্রেয়াকে টেনে রুমের বাহিরে আনতেই শুনতে পায়, আমার বউকে প্রশ্ন করে মেরো না আবার, বেচারি অনেক লাজুক ও ভীত টাইপের। লজ্জায় মাথা কেটে যাওয়ার উপক্রম শ্রেয়ার। প্রিয় ও আয়ুষী তুর্যের কণ্ঠ শুনে দমে গেলেও পর মুহূর্তেই শ্রেয়ার দিকে তাকিয়ে হাসি চেপে রাখার আপ্রাণ চেষ্টা করে। বিফলে গেল না প্রয়াস। দরজা বাহির থেকে টেনে ভেতরে দেয় শ্রেয়া। প্রিয় ফিসফিস করে বলে, আমি তো ঠিকই বলেছি, রুম থেকে বের হোসনি না? মনে হয় না সাত্তুকে বের হতে দিয়েছে? দেখলি না এখন কেমন করে বলল? ইস, কে ভালোবাসা! আর আমি তোর বান্ধবী ছিলাম, থাকবো। সো আমার একটা হক আছে। চল আয়ুষের রুমে চল, গোপন কথাগুলো সেরে নেই। শ্রেয়ার সাদা মাটা বাক্য। যাব না। চুপ থাক। বলেই টেনে টুনে আয়ুষীর রুমে গিয়ে আসলো প্রিয়। তুর্যের রুমের সাথেই ওর রুমটা। আয়ুষীকে বলল, তুমি একটু আমার জন্য পানি নিয়ে আসবে? অধৈর্যরা প্রশস্ত করে আয়ুষী চলে গেল। শত হোক প্রিয় ননদের সামনে তার ভাইদের কথা বলতে পারবে না, কেমন যেন লাগে। আয়ুষী প্রস্থান ঘটাতেই তার কণ্ঠে প্রবল উৎকণ্ঠা। সাত্তুকে খুব ভালোবাসে তাই না শ্রেয়া? রাতে অতীত নিয়ে কিছু বলেছে? তুই খুশি তো এখন? শ্রেয়া মনের বিরুদ্ধে গিয়ে মস্তিষ্কের সাড়া মেনে নিল, মাথা নেড়ে হ্যাঁ বলল। হাসল স্মিত। সাথে সাথে প্রিয় ওর শাড়ির আঁচল কিছুটা টেনে গলার নিচের অংশ হতে সরিয়ে লাজুক ভঙ্গিতে বলল, এটাই আমাকে উকি দিয়ে জানান দিচ্ছিল, সাত্তুকে আপন করে নিয়েছে। প্রিয়র চাহনি অনুসরণ করে নিচের গলার নিচে বুকের ঠিক ওপরের অংশে চোখ রাখল। ভালোভাবে দেখতে না পেয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিমেষেই রক্ত হিম হয়ে গেল ওর। বুকে বজ্রপাত করল যেন কামড়ের গাঢ় চিহ্ন। শ্রেয়ার নিশ্চল চাহনি আয়নার দিকে। কথার স্বাধীনতা কিছু সময়ের জন্য হারিয়ে গেল। বিশদ বর্ণনা দিচ্ছে কামড়ের দাগটা।
কারো কাছে আসার তীক্ষ্ণ দাঁতে ওর কোমল ত্বক ছুঁয়ে যাওয়ার বিবৃতি। দৃষ্টির নড়চড় হলো, আরেকটু গাঢ় দৃষ্টি আঁকিপাত করতেই চক্ষু গোচর হয় রং লেপন। রক্ত জমাট বেঁধে লালের প্রলেপ পড়েছে কামড়ের অংশে। এতক্ষণে মনে পড়ে যায় এই কারণবশত গোসলের সময়টাতে পানির সংস্পর্শে গলার নিচের অংশে জ্বালা করছিল অত্যাধিক, কিন্তু মাথায় সহস্র চিন্তার বিচরণ ছিল বলে খেয়ালই করেনি। তাছাড়া আর একটা কথা মন পিঞ্চিরায় বন্দী হতেই অন্তঃস্থল কেঁপে ওঠে শ্রেয়ার। ভোর হবে নাকি গহন রাত্রি ওর সঠিক জানা নেই, তবে হঠাৎ করে তীব্র ব্যথা অনুভব করেছিল ঘুম ঘুম অবস্থায়। কিন্তু চোখের পাতায় যে আধার ছেয়েছিল তা সরিয়ে দেখা হয়নি আর কিছুতেই। তারপর কি হলো, কে কামড় দিল, তাতে এখন বেশ সন্দিহান সে। ছোটকাল থেকেই গাঢ় ঘুমের অভ্যেস। কক্ষে হাজারো শব্দ খেলা করলেও সহজে ঘুমটা ভাঙে না। অভ্যেস বশত পূর্ণ হলেই আপনা আপনি জেগে ওঠে ও, নয়তো অন্য কারোর সাহায্যে। পরিণামে চলন বেদনা ভুলে ঘুমে মাতাল হয়ে পড়ে। হুট করে মাথায় চেপে বসে তুর্যের নামখানা। শত শত অনুভূতিতে থমকে যায় শ্রেয়া হৃদযন্ত্রের ক্রিয়া প্রক্রিয়া। চোখের দৃষ্টি নিম্নে মেলে ধরে জোরালো নিঃশ্বাস ছাড়ে। না, কখনোই তুর্য এমন করবে না। সে তো তাকে প্রেমের চোখে আঁকে না, কেবল মর্যাদা দেয় স্ত্রী রূপে। নিচু থেকেই কথার তালে বুঝিয়ে দিয়েছে স্পষ্টত প্রেম মিশিয়ে না ছুঁয়ে কাছে টানবে না কখনো। যা হবে যা করবে তা শুধুই স্বামীর দায়িত্ব পালনে। কোনো কালেই স্বামী রূপে প্রেমিক হয়ে উঠবে না। কিন্তু এই দাগের উৎপত্তি কোথা থেকে তাই ঠাউর করতে পারছে না ও। প্রিয় পিছনে এসে দাঁড়িয়েছে, ভ্রু নাচিয়ে উৎফুল্ল কণ্ঠে বলে, আমার খুব ভালো লাগছে। উল্টো বাসুরাতে চিন্তা করছিলাম সাত্তুকে সম্পূর্ণভাবে মেনে নিবে কিনা। এখন অনেক অনেক শান্তি লাগছে। আমরা ভাগ্যবতী শ্রেয়া, দুজনেই দুটো সুদর্শন প্রেমিক পুরুষ পেয়ে গেলাম। দুই বান্ধবী এখন যা। প্রতি উত্তরে শ্রেয়া ম্লান হাসে। সতর্কতার সহিত ঢেকে দিল ক্ষত স্থানটি, পাছে যদি কারো চোখে পড়ে যায় সেই জন্য। ভেজা চুলগুলোর উপর ঘোমটা জড়িয়ে নেয়, কণ্ঠ নরম তেজহীন। একটু শরম কর প্রিয়, রাতারাতি কেমন নির্লজ্জ হয়ে গিয়েছিস। জামাই করে দিয়েছে। প্রিয়র নির্বিকার অভিব্যক্তি। শ্রেয়ার চোখ ছানা বড়া। প্রিয়র কথাতে নয়, দরজায় দাঁড়ানো আয়ুষীকে দেখে। মেয়েটা শুনে ফেলেছে বোধ হয়। কেমন মিটমিট করে ঠোঁট যুগল চেপে হাসছে। গলা ছাড়ল ও। আয়ুষীর দিকে তাকিয়ে উচ্চানক স্বরে ডাকে, ওইখানে দাঁড়িয়ে আছো কেন, আসো। আয়ুষীর আনন্দিত গলা ও নির্লিপ্ত জবাব, ভাবিদের গোপন কথা শুনছিলাম। প্রিয় ও শ্রেয়া একে অপরের দিকে তাকিয়ে লজ্জায় লাল নীল হয়ে যায়। আয়ুষী ওদের দুজনের এক হাত করে দুহাত টেনে ধরে বলল, মা নিচে নিয়ে যেতে বলেছে তোমাদের। নাস্তার টেবিলে উপস্থিত হতে হবে 3 মিনিটে। চলো চলো। অবনত মস্তকে প্রিয় শ্রেয়া নিচে আসে আয়ুষীর সঙ্গে। মাথা উঠিয়ে দেখার সাহস পাচ্ছে না। শ্রেয়ার ভয় করছে। সবাই কিরূপ ব্যবহার করবে ভাবছে। বিশেষ করে তুর্যের বাবার কথা চিন্তা করছে। সবার সঙ্গে পূর্বে একটু আধটু কথা হলেও ওনার মুখোমুখি কখনো হয়নি সে। দেখে গম্ভীর ধাঁচের লোক তা আজ করে ফেলে। ত্রিহার কণ্ঠস্বরের আওয়াজে হেঁটে ডাইনিং টেবিলের কাছাকাছি আসলো। সালাম দিল সবাইকে উদ্দেশ্য করে। কে আছে কারা আছে দেখেনি শ্রেয়া, তবে আন্দাজ করে নিল সকালের খাবার টাইমে অবশ্যই পরিবারের প্রত্যেক সদস্য থাকবে। গমগমে স্বরে কেউ একজন ওর সালামের জবাব দেয়, বলে, বসো। কণ্ঠস্বরটার আগে কখনো পরিচিত হয়েছে বলে মনে হয়নি শ্রেয়ার। জড়তা সংকোচ নিয়েই দৃষ্টি তুলে তাকায়। প্রথমে অবলোকন করে নুরুল চৌধুরীর চেহারা, তৎপরে দেখে ওনার পাশের চেয়ারের ওনার অর্ধাঙ্গিনী মেহরিমা চৌধুরী। সালামের জবাবটা নুরুল চৌধুরী দিয়েছেন বুঝতে বেগ পোহাতে হলো না ওর। ক্রিয়ার তাড়াতে চেয়ার বসাতেই ওর পাশের চেয়ার টেনে বসলো তুর্য। আজকালকার মেয়েরা স্বামী ছাড়াই খেতে বসে যায়, বাহ, এটাও শিখতে হবে আমার। আচমকা গাম্ভীর্য মিশ্রিত স্বরে চাপা কথায় ঘাড় আলতো বাঁকিয়ে চাইল শ্রেয়া। তুর্য প্লেটে পরোটা নিয়ে একটু একটু ছিঁড়ে খাচ্ছে। চোখে মুখে গম্ভীরতা, একবারও ফিরে তাকাচ্ছে না।
এখন যেন খাওয়াটাই অতীব জরুরি, অথচ সেকেন্ড সময় না থেকেই এমনটা বাক্য শুনিয়ে দিল। এই ছেলের মতিগতি বুঝতে যদি কোনো ক্লাস করানো হয় তাও নির্দ্বিধায় মনোযোগ সমেত করবে ও। শ্রেয়া নিজের প্লেটে শ্বশুরকে পরোটা তুলে দিতে দেখে থমকে যায়, স্তব্ধ হয়ে পড়ে চোখ জোড়া। নুরুল চৌধুরী আরও একটা পরোটা দিয়ে বললেন, খাবার টেবিলে মনোযোগ সহকারে খাবার খাওয়া উচিত, খাও। কখনো ভাবেনি ও চেঁচে কথা বলবেন তিনি। সবার দিকে তাকিয়ে দেখে সবার উৎসুক দৃষ্টি ওর দিকেই নিবদ্ধ, কেবল দুটো মানুষ বাদে। প্রথমজন তার স্বামী ও দ্বিতীয়জন শাশুড়ি। মেহরিমা তাকিয়েছিল এক পলক, তবে সেটা ছিল তীক্ষ্ণ রসপূর্ণ চাহনি। অল্প স্বল্প খেলো ও পেটটা গুড়গুড় শব্দ সৃষ্টি করছিল বারংবার। কারো কর্ণকুহর হবার আগে দমানোর জন্য পেটে পরোটা চালান করে। সবার খাওয়া শেষ হওয়ার পর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় ও। রহিমা পান খাওয়া লালচে দাগগুলো প্রদর্শন করে বলল, বসার ঘরে চলো নতুন বধূ, বড় সাহেব তোমারে কি যেন কইব। শ্রেয়া ভীতগ্রস্ত হয়ে পড়ে, বুকটা কেঁপে ওঠে, দ্রিম দ্রিম শব্দ তোলে। না জানি কি বলেন নুরুল চৌধুরী। ছোট ছোট পা ফেলে রহিমার সাথে আসে। সোফায় সারিবদ্ধভাবে বসে আছে সকলে। ভাবে মনে হচ্ছে সালিশি বসেছে। বিচারক নুরুল ও অপরাধী শ্রেয়া। অসহায় দৃষ্টিতে চাইতেই দেখে তুর্যও বসে আছে। একটা নিউজ পেপার প্রশস্ত করে ধরে রেখেছে মুখের সামনে, যার তরুণ চেহারার আকৃতি দৃষ্টি বোঝা মুশকিল। শ্রেয়ার পা শক্তিহীন হয়ে দেহ টলটলে পড়বে অবস্থা। ভরসাযোগ্য কোনো মানুষ খুঁজে পাচ্ছে না যে ইশারায় বলবে দুর্বল হয়ে পড়ছো কেন, আমি আছি না। অভাববোধ করে অনতি বিলম্বে দীর্ঘ নিঃশ্বাস মুক্ত করতে চায় সে, কিন্তু ভয় ও মানুষের সমাগমে পারে না। নুরুল চৌধুরীর কণ্ঠস্বর কর্ণধার হওয়া মাত্রই সোফায় বসলো ওনার আদেশ মোতাবেক, ঠিক প্রিয়র সান্নিধ্যে। সঙ্গে সঙ্গেই তিনি আবারও মুখ খুললেন। শুনেছি তুমি আমাদের এতিমখানায় বড় হয়েছো। আমার মা তোমাকে সেখান থেকে দেখে পছন্দ করে আনে। তারপরের দিন তুমি স্বামী পাগল বলে পালিয়েছিলে। ভয়ে পালিয়েছিলে না ইচ্ছা করে? শ্রেয়া নির্বাক, জানতো এমন প্রশ্ন ওর পিছু ছাড়বে না। চোখ বুজে চুপ রইল খানিকক্ষণ। এই কথাগুলো শুনলে ওর ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। নিজেকে সংবরণ করে জবাব দেওয়ার চেষ্টা করে, কণ্ঠস্বর নিষ্প্রভ। ভয়ে? নুরুল চৌধুরী মুখের কাঠিন্যতা বজায় রেখে বললেন, এটাই স্বাভাবিক। তোমাকে আমার পরিবার ঠকিয়েছে, তার জন্য আমি লজ্জিত। তবুও একটা কথা বলবো, বাড়ির বউ যখন হয়েছে সংসার ভাঙা নয়, বরং গড়ার চেষ্টা করবে। তোমার মতো কেউ একজন সরলতার সুযোগ নিয়ে আমার সংসার অর্ধেক ভেঙে দিয়ে আমার কলিজার ছিন্ন ভিন্ন করেছে। তোরজোর চোয়াল শক্ত হয়ে এলো। পেপারটা ছুঁড়ে মারে সম্মুখে রাখা ছোট্ট টেবিলটার দিকে। কণ্ঠনালী রাগে শক্ত হয়ে ওঠে তার। আপনি আমার বউয়ের সাথে নরম গলায় কথা বলেন বাবা। নুরুল চৌধুরী তেতে উঠলেন। আমি কি খারাপ কথা বলেছি? হ্যাঁ, সবাইকে এক পাল্লায় কেন মাপবেন আপনি? সহজ সরল চেহারার মেয়ে মানেই খারাপ? ধারণা পাল্টান। আমি বলিনি তোমার বউ তেমন। শ্বশুর হিসাবে উপদেশ দিতে পারবো না। পারবেন, তবে মায়া দেখিয়ে। আমার বউ যদি কখনো আপনার সংসার ভাঙার চেষ্টা করে তাহলে ভাইয়ের মতন আমি সহ্য করব না, একদম মেরে পুঁতে দিব। কিন্তু আমি জানি ও কখনো এমনটা করবে না। ওকে আদর করে কথা বললেই আমি খুশি হব। বাবা মায়ের স্নেহ পাইনিও, আপনারা ওকে সেটা দিলে আপনাদের জন্য জীবন দিতে ও দুবার ভাববে না, তা আমার দৃঢ় বিশ্বাস। সবাই চুপচাপ ভঙ্গিতে বাবা ছেলের তর্ক দেখছে, তাছাড়া উপায় নেই। শ্রেয়ার অত্যন্ত কষ্ট হচ্ছে এসব দেখে। প্রিয়র হাতে হাত রেখে মলিন মুখে বসে রইল। শ্বশুরও ওকে দেখতে পারে না, দোষী বলে সাব্যস্ত করেনি, তবে অন্য কোনো কারণে হয়তো। নুরুল চৌধুরী গলা ছেড়ে বললেন, আমার কাউকে কষ্ট দেওয়ার ইচ্ছা নেই। আমি শুধু চাই আমার পরিবার যেন না ভাঙে। তাই দু একটা কথা বলা, আসি। কথাগুলো বলে তিনি বেরিয়ে আসলেন। মেহরিমা আসলেন পিছু পিছু, কিন্তু তাকে অগ্রাহ্য করে গাড়িতে বসলেন। গত রাত থেকেই কথা বন্ধ হয়ে গিয়েছেন স্ত্রীর সাথে। জীবনে হারিয়ে হারিয়েই তিনি আজ পাষণ্ড হয়ে উঠেছেন। শ্রেয়াকে অভদ্র খারাপ মেয়ে মনে হয়নি, কিন্তু বিশ্বাসও করতে পারছেন না। তাই আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিলেন যেন পরবর্তীতে পরিবারের কোনো দুঃখের কারণ সে না হয়। বিছানার এক কোণে বসে বসে শ্রেয়া শ্বশুরের কথাগুলো মনে মনে আওড়াচ্ছেন বারবার। মানুষটাকে কঠোর লাগেনি, কঠিন হবার অভিনয় করছিল যেন। কিন্তু কী কারণে?
আর তুর্য ও তার বাবার মধ্যে অন্য কোনো ব্যক্তিকে নিয়ে কথা কাটাকাটির সূচনা ঘটেছিল। কোনো প্রকার শক্তি খরচ না করেই শ্রেয়া ধরে ফেলে সবটা। তুর্যের বড় ভাই কী যে নাম, তোহাসও তার বইয়ের সাথে জড়িত। কি এমন হয়েছিল তার ফলে পরিস্থিতি এরকম হয়েছে? হিমেল হাওয়ার কক্ষের সাদা পাতলা পর্দাগুলো উড়ছে। সুরসুর করে এসে ছুঁয়ে দেয় শ্রেয়ার আধ ভেজা উন্মুক্ত কেশ। সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে সামনে তাকাতেই ষষ্ঠপূর্ব দেহের মানুষটাকে দেখে পেট মোচড় দিয়ে ওঠে। প্রগাঢ় দৃষ্টিতে তুর্য চেয়ে আছে। কপাল কুঁচকে ধারালো কণ্ঠে প্রশ্ন করে, কি ভাবছো? তৎক্ষণাৎ শ্রেয়া কম্পনরত কণ্ঠে এলোমেলো বাক্যে উত্তর জানায়, ভাবছি কিছু না। তুর্যের কপালে বলি রেখার ভাঁজ পড়ল। দ্রুত রেগে এসে সুঠাম দেহখানি এলিয়ে দিল শ্রেয়ার পাশে। ঘাড় হালকা কাত করে গম্ভীর স্বরে বলল, আমার পা টিপে দাও তো। শ্রেয়া হতভম্ব। ভুলভাল শুনছে কি? কিন্তু না, তুর্য গর্জে ওঠে পুনশ্চ, ঠিক কতবার বলতে হবে? বউ বানিয়ে এমনি এমনি আনিনি, পতি সেবা করো। ধরে নাও তুমি আগেকার যুগের অবলা নারী। নাও স্টার্ট। হনহন করে বিছানা ছাড়ল শ্রেয়া। তুর্যার পায়ের কাছে আসতেই মেয়েটার হৃদস্পন্দন থেমে যাওয়ায় অভিপ্রায় তেষ্টা পেয়ে বসে। ধবধবে ফর্সা পায়ে কালো কালো লোমশ। দুর্বল হাত দুটো বাড়িয়ে গুটিয়ে নেয়। আর চোখে তুর্যের দিকে চাইলেই আক্ষিপটে ভেসে ওঠে তুর্যের কঠিন মুখভঙ্গি। নিরুপায় হয়ে ভয়ে ভয়ে হাত দেয়, চাপা দিতে থাকে আস্তে ধীরে। তখনই শোনা গেল রাগান্বিত কণ্ঠস্বর, শরীরে শক্তি নেই, মনে হয় তুলো উড়ে এসে ছুঁয়ে যাচ্ছে আমার পা। তোমার শক্তির পরখ করে যা বুঝলাম, আমার ভবিষ্যৎ অন্ধকার। অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করে তুর্য রুম ত্যাগ করে। বুকে হাত দিয়ে থম মেরে বসে থাকে শ্রেয়া। শ্বাস ফেলতে ফেলতে বিছানায় মাথা এলিয়ে দেয়। তখনই হাতে প্লেট নিয়ে ঘরে ঢুকে তুর্য। শ্রেয়ার দিকে বাড়িয়ে দিয়ে ঝাঝালো কণ্ঠে বলল, তাড়াতাড়ি খেয়ে শেষ করবে। প্লেট ভর্তি গরম ভাত ও তরকারি। শ্রেয়া ঢোক গেলে মুখ থেকে অস্ফুট স্বরে মনের ভাবনা বাহিরে উন্মুক্ত হয়, এত ভাত খেতে পারবো না স্যার। তাহলে আমাকে গিলে খাও, পারবে? হয় ভাত নয় আমি। কোনটা, তুর্য নাকি ভাত? অবশ্য আমি বেশি টেস্টি। দাঁতে দাঁত চেপে বলে উঠল তুর্য। শ্রেয়ার কর্ণে আগুন চলছে, হাত চলছে ভাতের প্লেটে। লজ্জা শরীরের ভাঁজে ভাঁজে স্পর্শ করে শিহরণ জাগিয়ে তুলছে। যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া চালিয়ে শেষ করার আপ্রাণ চেষ্টা। কোনো মতে ভাতগুলো গিলে আঙ্গুল চেটেপুটে দাঁড়িয়ে পড়ল। প্লেট রেখে হাত ধুয়ে আসে। তুর্য বালিশে মাথা ঠেকিয়ে আধশোয়া হয়ে বসে। একটু একটু করে এগিয়ে গিয়ে আনত স্বরে জিজ্ঞেস করল, পা টিপে দিব স্যার? চট করে উঠে দাঁড়ায় তুর্য। চলে আসে শ্রেয়ার সন্নিকটে। অন্তঃকরণের বেসামাল ধুকপুকানিতে শ্রেয়া পিছিয়ে যেতে চায়, কিন্তু পারে না। তুর্য ক্রমশ ঝুঁকে আসলো ওর গলার কাছে। তুর্যের তপ্ত নিঃশ্বাসে ঢেউ সৃষ্টি করে সমগ্র সত্তায়। উথাল পাথাল ঝড় বইছে ভেতরে। কামড় দিল কে? এত গভীর প্রেমের বিষ কে ছড়ালো? শ্রেয়া লজ্জায় কুকড়ে যায়। জড়সড় হতে চায় জীর্ণ শীর্ণ দেহটা। বাক হারা হয়ে মাথা নাড়ে, অর্থাৎ জানে না ও। তৎপরে দেখতে পায় তুর্যের ওষ্ঠে ফিচেল হাসি। ঝুঁকে থাকা অবস্থায় আফসোস করে বলে, এই জন্য রহিমা খালাকে বলেছিলাম আমি আসার আগে রুম ভালো করে পরিষ্কার করতে। কিভাবে করেছে কে জানে। ইঁদুরগুলো সুন্দরের মোহে পড়ে আমার সম্পদে হস্তক্ষেপ করলো, সর্বনাশ করলো তোমার। শ্রেয়া যেন আকাশপথ ভুলে ধরণীতে ধপ করে ছিটকে পড়ল। অবাক কণ্ঠে বলে উঠল, ইঁদুর? তুর্য সরে এসে ড্রয়ার থেকে ফার্স্ট এইডের বক্স বের করতে করতেই জবাব দেয় গাঢ় স্বরে, ভেবো না বড়লোকের বাসায় ইঁদুর কোত্থেকে আসবে। কত দিক থেকে চলে আসে, টেরও পাবে না। ইঁদুরকে এভাবে আকৃষ্ট করলে নিজের প্রতি উদাম অঙ্গ দেখিয়ে দেখো, প্রতি রাতে না আবার কামড়ে দেয়। তুর্য ফার্স্ট এইড বক্সটা এনে বিছানায় রাখল। গম্ভীর কণ্ঠে বলল, নাও মেডিসিন লাগাও, নয়তো ইনফেকশন হতে পারে। শ্রেয়া স্থির, নড়ছে না। মাথায় তুর্যের উচ্চারিত এক একটা শব্দ ঘুরপাক খাচ্ছে অনবরত। সত্যিই ইঁদুর অমন করে কামড়াতে পারে, নাকি গম্ভীর মুখো এই লেকচারের হেয়ালি করছে ওর সাথে? বোকা বানাতে চাইছে হয়তো। এমনিতেই শৈশব কাল থেকেই ভীষণ বোকা ধাঁচের ও। এটাকে ঠিক বোকা বলে না, বিষয়টা হলো এমন, যাই হয়ে যাক চুপচাপ থেকে সহ্য করা,
এবং অতিরিক্ত না ঘাটানো, এটাই ওর চারিত্রিক বৈশিষ্ট্য। তুর্য কি করে জানলো ওর খালি গা পেয়ে কামড়ে দিয়েছে? সে দেয়নি তো? মনে মনে আবোল তাবোল ভাবছে শ্রেয়া। হিসেব মেলাতে পারছে না ঠিক। তুর্য কামড় দিলে কিংবা স্পর্শ করলে সরাসরি প্রকাশ্যে করতে পারে, এভাবে লুকিয়ে চুরিয়ে করার প্রয়োজন নেই। তাহলে ধরে নিবে ইঁদুর কামড়ে দিল। ইঁদুরের দাঁত নিশ্চয়ই ধারালো তীক্ষ্ণ, কেমন রক্তাক্ত করে দিল। তুর্য শ্রেয়ার কোনো সারা শব্দ না পেয়ে রোষপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল। মেয়েটার শাড়ির আঁচল হাতের মুঠোয় পড়ে চিন্তায় মগ্ন, তা ফর্সা চেহারায় স্পষ্ট। ধ্যান ভঙ্গ করতে চাপা গর্জন করে। মিসেস শ্রেয়সী। শ্রেয়া হকচকালো, তড়িঘড়ি করে চাইল সামনে দাঁড়ানো তুর্যের দিকে। নম্র গলায় বলল, জি। রাগে চোখ দুটো লাল রূপ ধারণ করলো তুর্যের। এই মেয়েকে সেই কখন থেকে ডাকছে আর এতক্ষণে সাড়া দিল। দাঁতে দাঁত চেপে বলল, কোন দুনিয়ায় আছেন? কাইন্ডলি আপনি এদিকে আসবেন নাকি আমি কাছে যাব? শ্রেয়া থতমত খেয়ে গেল। তুর্যের কণ্ঠে রাগের আভাস। গুটি গুটি পায়ে কয়েক কদম অগ্রসর হলো ও। থামলো তুর্যের থেকে দূরত্ব রেখে। মুহূর্তেই শ্রবণেন্দ্রিয় হলো লৌহস্বরের হৃদয় নিংড়ানো বাক্য। আঁচলটা সরাও। অপ্রতিভ হয়ে পড়ে নিমেষে। বিব্রত দৃষ্টি মেলে ধরে। প্রশ্ন করার ভাষার প্রায় দুই স্থিতি। কোনরূপ দ্বিরুক্তি করতে পারছে না, শুধু বলল, স্যার।